জ্বালানি ও তুলার দাম নিয়ে দুশ্চিন্তা উদ্যোক্তারা, সময় উপযোগী উদ্যোগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা সস্তা শ্রমের উপর দাঁড়িয়ে, দাবি বিশ্লেষকদের। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ার পরামর্শ। চট্টগ্রাম বন্দরে খালাস ও জাহাজীকরণে সমস্যা, বিভিন্ন পক্ষের ধর্মঘট। সচল রাখতে আইন করার দাবি ব্যবহারকারীদের। শুভেচ্ছা, আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে থাকছি আমি তানভীর আহমেদ। পুরো খবরে যাচ্ছি। রপ্তানিতে একক মাসে রেকর্ড গড়লেও প্রবাসী আয়ের নেতিবাচক প্রবণতা দুশ্চিন্তায় ফেলছে সরকারকে। যুক্ত হয়েছে ইউরোপ জুড়ে তৃতীয় ঢেউয়ের সংখ্যা। একই সাথে সরবরাহ ব্যবস্থাপনা, জ্বালানি এবং তুলার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ভাবাচ্ছে উদ্যোক্তাদেরকে। বিশেষজ্ঞরা বলছেন, বহির্বাণিজ্য খাতে এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া হতে পারে সময় উপযোগী উদ্যোগের অভাবে। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল হাসান। ঢাকার ইপিজেডে চীনা বিনিয়োগের বড় প্রতিষ্ঠান সাউথ চায়না, যারা তৈরি পোশাক ও বস্ত্র উৎপাদন এবং রপ্তানি করছে 2 যুগ ধরে। করোনায় তাদেরও কমে যায় ক্রয়াদেশ, কিন্তু কয়েক মাস ধরে বিশ্ববাজার চাঙ্গা হতে শুরু করায় আবারও ভিড়তে শুরু করেছেন ক্রেতারা। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এলভিস চেইন একরকম স্বস্তির হাসি মুখে নিয়েই বর্ণনা করছিলেন বর্তমান বাস্তবতা। ক্রেতারা এখন পণ্যের আদেশ একরকম ঢেলে দিচ্ছে, আমাদেরকেও সেই অনুযায়ী উৎপাদন চালিয়ে যেতে হচ্ছে। এজন্য নির্ধারিত সময়ের বাইরেও কাজ করছি আমরা। এমন অবস্থা চললে অবশ্যই আমরা পুরনো ক্ষতি পুষিয়ে নিতে পারব। এলভিস চেইনের মতো প্রায় একই অভিজ্ঞতা দেশের বেশিরভাগ উদ্যোক্তার। ফলাফল একক মাস হিসেবে রেকর্ড $473 কোটি রপ্তানি আয় এসেছে অক্টোবরেই। তবে আশ্চর্যের তথ্য হলো, অর্থবছরের প্রথম 4 মাসে কেবল আমেরিকা একাই পণ্য কিনেছে $307 কোটি। বছর ব্যবধানে যা ছিল 43% বেশি। অন্যদিকে আমদানি বাড়িয়েছে জার্মানি, যুক্তরাজ্য সহ অন্য ক্রেতারাও। বাংলাদেশে বিশ্ব অর্থনীতির বড় নিয়ামক, তা প্রতিনিয়তই প্রমাণ হচ্ছে বিভিন্ন সূচকে। সবশেষ যা আরও স্পষ্ট করেছে রেকর্ড রপ্তানি আয়। তবে আয়ের এই ধারা সামনের দিনগুলোতে ধরে রাখাটাই প্রধান চ্যালেঞ্জ, কারণ বিশ্বব্যাপী সংকট তৈরি হয়েছে সরবরাহ ব্যবস্থাপনায়। দাম বাড়ছে তুলা, জ্বালানি সহ বিভিন্ন পণ্যের। আগামী দিনে কোয়ালিটি ড্রিভেন ছাড়া আপনি টিকতে পারবেন না, এটা তো সবাই বুঝে। কোয়ালিটির বিচার হবে প্রক্রিয়ার ভিতরে কি গুণমান নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ এটার করতে গিয়ে আপনি কি শ্রমিকের অধিকারকে কতখানি দেখেছেন। তবে রপ্তানিতে সুবাতাস বলেও উল্টো পথে প্রবাসী আয়। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে $187 কোটি দিয়ে যাত্রা শুরু হলেও অক্টোবরে তা নেমে এসেছে $164 কোটিতে। আর প্রথম 4 মাসে মোট দাঁড়িয়েছে $705 কোটি। অথচ করোনার প্রবল ধাক্কার মধ্যেও শেষ অর্থবছরের একই সময়ে এই আয় ছিল $881 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে আয় কমেছে $176 কোটি বা 20%। সরকারির যে বিনিময় হার আছে, বাজারে যেই টাকার ডলারের যে বিনিময় হার, তার ভিতরে বড় ধরনের পার্থক্য হয়ে গেছে। 2% বিশেষ সুবিধা দিয়েও এই $5 এখানে নিরসন করা যাচ্ছে না। আরবরা আরো হাংরি ফর ফিজিক্যাল ওয়ার্ক, দরকার, তাদের অনেক সময় চলে গেছে। সুতরাং ইফ দে আর হাংরি, তাদের তো লোক লাগবেই। এর মধ্যে ইউরোপ জুড়ে আবারও করোনার নতুন ঢেউয়ে চিন্তার ভাঁজ উদ্যোক্তাদের কপালে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। আয়োডিনযুক্ত লবণ বিল 2021-এর আওতায় প্রদত্ত আইন কঠোর মনে হলেও সুস্থ ও মেধাবী জাতি গড়তে সহায়ক হবে। আইন মেনে কার্যক্রম পরিচালনার বিষয়ে লবণ ব্যবসায়ী ও আমদানিকারকদের সচেতন থাকতে হবে। সকালে আয়োডিনযুক্ত লবণ আইন 2021-এর অবহিতকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। জানান, এই আইনের আওতায় মানুষের জন্য ভোজ্য ও প্রাণী খাদ্য প্রস্তুতে ব্যবহৃত লবণে আয়োডিন না থাকলে সর্বোচ্চ 3 বছরের জেল ও 15 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। আইন দ্রুতই কার্যকর হবে। এ সময় আইন প্রয়োগে বাধ্য না করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন মন্ত্রী। আপাত দৃষ্টিতে এই আইনের আওতায় শাস্তির বিধানগুলো অনেক বেশি কঠিন মনে হতে পারে, কিন্তু একটি মেধাবী জাতি গঠনে আমাদের সামনে এই আইন প্রণয়ন এবং বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
কৃষি পণ্যের উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে সর্বোচ্চ কত লাভ করা যাবে তা নির্ধারণ করে দিয়েছে সরকার। কৃষি বিপণন আইনে দেয়া ক্ষমতা বলে কৃষি বিপণন বিধিমালা 2021-এ বলা হয়েছে খাদ্যশস্য, অর্থকরী ফসল, ডাল ও কলাই, মাছসহ অন্যান্য কৃষিজাত পণ্যে উৎপাদক পর্যায়ে 30%, পাইকারিতে 15% এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ 25% হারে মুনাফা করা যাবে। এছাড়াও বিধিমালায় বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে সুপার শপগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য প্রদর্শন করতে বলা হয়েছে। একই সাথে পণ্যের কেনা দামের মূল রসিদও দোকানে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা সস্তা শ্রমের উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। এই ধারাকেই পরিবর্তন করে উৎপাদনশীল শ্রম অর্থনীতির দিকে এগিয়ে যাবার কথা বলেন তিনি। এজন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তুলে উন্নয়নের ধারাকে আরও বেগবান করবার পরামর্শ তার। বদলে গেছে বিশ্ব অর্থনীতি, বদলাচ্ছে বাংলাদেশও। তবে বহু বছরের বহু পরিবর্তনের পরও দেশের শিল্প খাত যেন ঘুরপাক খাচ্ছে পুরনো বৃত্তেই। এই যেমন তৈরি পোশাক, রপ্তানি আয়ের সিংহভাগের বেশি যোগানদাতা এই খাত শ্রমিক দক্ষতার প্রশ্নে পুরো বিশ্বেই তলানিতে। এমনই বাস্তবতায় সোমবার বিআইবিএম-এর এক সেমিনারে বক্তাদের পরামর্শ, সস্তা শ্রম থেকে বেরিয়ে ভাবতে হবে উৎপাদনশীলতা নিয়ে। আমরা শুধুমাত্র বিগত 50 বছরে যে সফলতা অর্জন করেছি, যেভাবে অর্জন করেছি, সেই একইভাবে আমরা কিন্তু আগামী দিনগুলোতে এগোতে পারবো না, আমাদের লক্ষ্যে যেতে পারবো না। আমাদের কিন্তু নতুন ধরনের ভূমিকা নিতে হবে, যেখানটায় টেকনোলজি, ইনোভেশন। সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা বৃদ্ধিতে শুধু প্রশিক্ষণেই হবে না, দরকার প্রযুক্তিরও প্রয়োগ। গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স, এই দুই গ্রোথ ড্রাইভারের অন্যতম সেলিং পয়েন্ট হচ্ছে চিপ লেবার। সস্তা শ্রমের ভিত্তিতেই কিন্তু এই দুটো ড্রাইভার এখনো আছে এবং আগামীতে হয়তো সেভাবে থাকবে। কিন্তু বাংলাদেশকে আমরা যেখানে নিয়ে যেতে চাই, সেটার একটা, আমি যদি নানাভাবে এই উত্তরণের ব্যাখ্যা দেওয়া যেতে পারে, অন্যতম একটা উত্তরণ যেখানে আমাদের খুঁজতে হবে যে একটা সস্তা শ্রমের অর্থনীতি থেকে একটা উৎপাদনশীল শ্রমের অর্থনীতিতে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। মুন্নাফ রশিদ, চ্যানেল 24, ঢাকা। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন আদালতের অনুমতি নিয়েই দেশের বাইরে গিয়েছেন। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চের দেয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টকে এমনটি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। আদালত বলল, আমরা তো কালকে পত্রিকায় যেটা আমরা ভাবছিলাম, এখন তো ব্যাপারটা দেখা যাচ্ছে সে না, উনি তো আদালতের অনুমতি নিয়ে গেছে এবং আদালত তাকে আগামী 30/11-র মধ্যে দেশে ফিরে আসার জন্য নির্দেশনা আছে। চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়তে বহির্নোঙরে জাহাজের গড় অপেক্ষমান সময় কমেছে 3 থেকে 4 গুণ। অনেক ক্ষেত্রে এখন একদিন অপেক্ষা না করেও সরাসরি জেটিতে ভিড়তে পারছে জাহাজ। তবে সংকট তৈরি করছে বন্দরের বাইরে বিভিন্ন পক্ষের ধর্মঘট। খালাস আর জাহাজীকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে বাড়াচ্ছে অপেক্ষার সময় আর অপেক্ষমান জাহাজের সংখ্যাও। ফলে বন্দর সচল রাখতে প্রয়োজনে আইন করবার দাবি ব্যবহারকারীদের। একসময় বহির্নোঙরে এক একটি কন্টেইনার জাহাজকে অপেক্ষা করতে হতো সপ্তাহ থেকে 10-12 দিন পর্যন্ত। তবে বদলাচ্ছে সে চিত্র। এখন সর্বোচ্চ অপেক্ষার সময় 3-4 দিন। আবার একদিন অপেক্ষা না করেও সরাসরি জেটিতে ভিড়তে পারছে অনেক জাহাজ। গেল আগস্টে বহির্নোঙরে কন্টেইনার জাহাজের 4 দিন পর্যন্ত অপেক্ষার নজির নেই। সেপ্টেম্বর-অক্টোবরে 4 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দুটিকে। নভেম্বরের মাঝামাঝি পর্যন্তও এই সংখ্যা শূন্য। আর গেল 3.5 মাসে 42% জাহাজই জেটিতে ভিড়েছে একদিনও অপেক্ষা না করে। তবে এমন সুখবরে বাগড়া দিচ্ছে বন্দরের ভেতর বাইরের ধর্মঘট। কেননা এতে করে গতি হারাচ্ছে সার্বিক কর্মকাণ্ড, দীর্ঘ হয় অপেক্ষমান জাহাজের সারি। এই যেমন চলতি মাসে 4 দিন পরিবহন ধর্মঘটের জেরে বহির্নোঙরে একদিনে অপেক্ষমান জাহাজের সংখ্যা উন্নীত হয় 10টিতে। এর আগে সেপ্টেম্বরে 36 ঘন্টার ট্রেলার ধর্মঘটে এই সংখ্যা ঠেকে 11তে। চট্টগ্রাম বন্দরের মতো যেই সব গুরুত্বপূর্ণ সংস্থাগুলি আছে, সেগুলোকে এই ধরনের যে কোনো আন্দোলন, হরতাল, ধর্মঘটের আওতা বহির্ভূত রাখার জন্য সরকারের আইন প্রণয়নের জন্য
চিন্তা করা উচিত বলে আমরা মনে করি। সাম্প্রতিক ধর্মঘটে অন্তত 3টি জাহাজ নির্দিষ্ট সময়ে নির্ধারিত সংখ্যক কন্টেইনার নিয়ে বন্দর ছাড়তে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ ভিড়া থেকে পণ্য খালাস পর্যন্ত প্রতিটি ধাপই একটি আরেকটির সাথে সম্পৃক্ত। কোথাও বিঘ্ন ঘটলে ভেঙে পড়ে পুরো কার্যক্রম। আমরা যদি যে কোনো ধরনের ধর্মঘট, বন্দর এবং বন্দর সংশ্লিষ্ট অন্যান্য অফডকে বিরত থাকি, তাহলে সেটা ট্রেডের জন্য, দেশের জন্য অবশ্যই সুনাম বয়ে আনবে। আমরা চাই না জাহাজের ওয়েটিং টাইমটা বাড়ুক, কারণ আমাদের কিউতে আরও জাহাজ আছে। একটা জাহাজ থাকা মানে আরেকটা জাহাজের শিডিউল পিছিয়ে যাওয়া। বন্দরকে নেতিবাচক কর্মসূচির আওতামুক্ত রাখা না গেলে আবারও বহির্নোঙরে হবে অপেক্ষমান জাহাজ জট, এমন আশঙ্কা ব্যবহারকারীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশকে কমার্শিয়াল হাব হিসেবে প্রতিষ্ঠা করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কোনো বিকল্প নেই। এজন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সোর্সিং বাংলাদেশ 2021-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরও বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়বে, নতুন পণ্য এবং ধরনের বাজারের সন্ধান পাবে বিনিয়োগকারীরা। পাশাপাশি বিদেশি এবং দেশি ক্রেতাদের মধ্যে ব্যবসায়িক বন্ধন দৃঢ় হবে। এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, মেলার মাধ্যমে বহুমুখী রপ্তানি সম্ভাবনা উন্মুক্ত হবে, বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বাংলাদেশ। মেলার পরপরই রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নবনির্মিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। The virtual expo is going to be an ideal platform for the potential buyers and investors who are interested in doing business with Bangladesh. As a reliable source of quality products at affordable price, Bangladesh is a very attractive, name the renowned brands of the world. I firmly believe that through this event, the foreign buyers will get the opportunity of reaching out to many well-reputed exporters under one umbrella. ষষ্ঠবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে কটন ডে। সকালে এক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে কটন ইউএসএ। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ব্রুস এথারলি সহ 1000-এরও বেশি ব্যবসায়ী। দর্শক, এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।